বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদ্দাম মোল্লা। আজকে আমরা পদার্থবিজ্ঞানের হিট সেকশনের ধারাবাহিক আলোচনায় তাপবিকিরণ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা আলোচনা করে এসেছি তাপমাত্রা এবং থার্মোমিতি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপবিকিরণ। যারা আমার আজকের ক্লাসটা ফার্স্ট করতেছো তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার পূর্বের ক্লাসগুলো যাতে একটু দেখে আসো, তাহলে বিষয়গুলো তোমাদের কাছে আর একটু সহজ হবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তাপবিকিরণ। তো তাপবিকিরণের জন্য আমাকে আগে বিষয়টা একটু বুঝতে হবে যে বিকিরণ জিনিসটা কি। তো নর্মালি আমরা ছোটোবেলায় খুব সম্ভবত 6, 7 বা 8, 9-এ আমরা পড়েছিলাম যে তাপ আসলে কতভাবে প্রবাহিত হইতে পারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে তাপের স্থানান্তর ঘটে এটা কয়টা পদ্ধতিতে হইতে পারে। সেখানে আমরা পড়ছিলাম পরিচলন, পরিবহন, বিকিরণ। তো এই যে বিকিরণ পদ্ধতিটা ছিল সেই বিকিরণ নিয়ে আমরা আজকে কাজ করব। তাহলে বিকিরণ হচ্ছে তাপ পরিবহনের এমন একটা পদ্ধতি যেখানে তাপের পরিবহন হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে প্রবাহিত হয়। অর্থাৎ তাপ বিকিরণ মানে তাপটা হচ্ছে আমাদের কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িৎচুম্বকীয় তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হইতে পারবে বা পরিবাহিত হবে। তাহলে এই যে তাপ বিকিরণ, এই অধ্যায়টা আলোচনার জন্য আমাদের একটা বস্তু খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে কৃষ্ণকায়া। সেটা হচ্ছে কৃষ্ণকায়া। তো কৃষ্ণকায়া বিষয়টা কি, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে কৃষ্ণকায়া হচ্ছে এমন একটা বস্তু যে বস্তুটা এর উপর আপতিত সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোকে শোষণ করে নিতে পারে। সেটা আমাদের দৃশ্যমানও হইতে পারে, আমাদের দৃশ্যমান নাও হইতে পারে। অর্থাৎ আমরা কিন্তু সকল তরঙ্গদৈর্ঘ্যই আমরা দেখতে পাই না, নির্দিষ্ট কিছু তরঙ্গদৈর্ঘ্য থাকে আমরা দেখি, ম্যাক্সিমামই আমরা দেখতে পাই না। তো কৃষ্ণকায়ের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের দৃশ্যমান হোক বা দৃশ্যমান না হোক, যত প্রকার আলোকরশ্মি সম্ভব, যত প্রকার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি হইতে পারে, প্রত্যেক তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মিকে সে শোষণ করে নিতে পারে। তো এই যে আমরা তরঙ্গদৈর্ঘ্য নিয়ে আলোচনা করতেছি, এই তরঙ্গদৈর্ঘ্যটা আমি হালকা একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এটা আমরা হয়তো সাউন্ড সেকশনে গেলে খুব ভালোভাবে বুঝতে পারবো তরঙ্গ নিয়ে যখন আলোচনা করব। আপাতত জাস্ট আমরা একটু বুঝে নিচ্ছি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা তরঙ্গ। তাহলে এই তরঙ্গ এখান থেকে যেহেতু যাত্রা শুরু করছে, এটা হচ্ছে তার পজিটিভ অক্ষ, এটা হচ্ছে তার নেগেটিভ অক্ষ। তাহলে একটা পজিটিভ সাইকেল এবং একটা নেগেটিভ সাইকেল, এটাকে বলা হয় অর্ধ সাইকেল অবশ্যই। এটা হচ্ছে আমাদের প্লাস হাফ, এটা মাইনাস হাফ, এবং একটা প্লাস হাফ এবং একটা মাইনাস হাফ নিয়ে আমাদের একটা পূর্ণ সাইকেল সংঘটিত হয়। তো এই যে একটা পূর্ণ সাইকেল বা একটা পূর্ণ কম্পন, এই যে এই পর্যন্ত আসলে তাকে আমরা বলবো একটা পূর্ণ কম্পন। তাহলে কোনো একটা তরঙ্গ একটা পূর্ণ কম্পন সম্পাদন করতে আনুভূমিক বরাবর বা রৈখিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ কম্পন, এখান থেকে যাত্রা করে এইখানে। তাহলে এই বরাবর সে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করছে এটাকে যদি আমরা ল্যামডা বলি, তাহলে এই ল্যামডাটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ কোনো একটা কম্পনশীল কণা একটা পূর্ণকম্পন সম্পাদন করতে আনুভূমিক বরাবর রৈখিকভাবে যে দূরত্বটা অতিক্রম করে সেটি হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে আলোক রশ্মি নির্ধারণ করে। এই তরঙ্গ দৈর্ঘ্যটা কি করবে? আলোক রশ্মি নির্ধারণ করবে। যেমন আমাদের যে লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রকমের রং আছে, এদের প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য আছে। অর্থাৎ প্রত্যেকটা কালারের জন্য তরঙ্গ দৈর্ঘ্যটা ফিক্সড। এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করার জন্য তোমরা যদি একটু রংধনুর কথা চিন্তা করো তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। এই যে আমাদের সূর্য থেকে যে সাদা আলোটা আসে, এটা কিন্তু আমাদের 7টা রঙের সমষ্টি। এইখান থেকে আমরা এই যে 7টা রং আছে এদেরকে যদি বিচ্ছুরণ পদ্ধতিতে বিশ্লেষণ করে ফেলতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা ভিন্ন ভিন্ন 7টা কালার দেখতে পাই, যেটাকে আমরা বে, নি, আ, স, হ, কলা এর মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ আমাদের রংধনুতে যেই 7টা কালার দেখা যায়। তো এই যে প্রত্যেকটা কালারের জন্য কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য আছে, এবং এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে আমাদের আলোক রশ্মির বিভিন্ন রকমের পরিবর্তন সংঘটিত হয়। এই যে আমরা মাঝে মাঝে এরকম প্রশ্ন ফেস করি না, আকাশ কেন নীল দেখা যায়, তারপরে লাল বস্তু কেন লাল দেখা যায়, বা একটা হলুদ বস্তুকে যদি আমি একটা নীল কাচের মধ্য দিয়ে দেখি তাহলে তাকে কি কালারে দেখা যাবে, শেষ বিকালে সূর্য যখন অস্ত যায় তখন সূর্যকে কেন লাল দেখা যায়। এই প্রত্যেকটা বিষয়গুলো আসলে ডিপেন্ড করে এই যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে তার উপর। এখানে আমি একটা কথা একটু বলে রাখি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সে তত বেশি শক্তিশালী হবে, অর্থাৎ সে তার ভেদন যোগ্যতা বা ভেদন ক্ষমতা তত একটু বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে নীল আলো থাকে সাধারণত, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি আমাদের দৃশ্যমান আলোর মধ্যে। তাহলে এই যে নীল রং, আকাশ আমরা নীল দেখি তার বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য কম, শত দূর থেকে এত পর্যন্ত আসতে পারে না, আগে সে বিক্ষিপ্ত হয়ে চলে যায়, উপরের দিকে ফেরত চলে যায়, সেই জন্য আমরা নীল দেখি। আবার শেষ বিকালে যেহেতু আমাদের ভূমির সমান্তরালে ধুলাবালির সংখ্যা একটু বেশি,
অন্যান্য যে আলোক রশ্মিগুলো আছে বা অন্যান্য যে আলোক তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে সেগুলা বিভিন্ন বালুকণা ধূলিকণা এদের সাথে ধাক্কা বা বিভিন্ন সংঘর্ষের ফলে রিমুভ হয়ে যায়। ফাইনালি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, সেটা আমাদের চোখে এসে পতিত হয়, যার কারণে আমরা সেই বস্তুটাকে লাল দেখি। আচ্ছা, তো এইটা হচ্ছে আসলে আমরা কোথা থেকে গেলাম, কৃষ্ণকায় থেকে গেলাম। তাহলে কৃষ্ণকায় বস্তুটা হচ্ছে এমন একটা বস্তু যে বস্তুটার মধ্যে দৃশ্যমান বা অদৃশ্যমান যত প্রকার তরঙ্গ দৈর্ঘ্য আলোক রশ্মি সম্ভব সবগুলোকে সে শোষণ করে নিতে পারবে। এখানে একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে কৃষ্ণকায় মানেই একটা কালো বস্তু, বিষয়টা কিন্তু আসলে সেরকম না। এই বস্তুটা আসলে কালো বস্তু হইতেও পারে, নাও হইতে পারে, নট নেসেসারি যেটা কালো বস্তু হবেই, এটা যে কোনো বস্তুই হইতে পারে। তবে এর ক্ষমতাটা এরকম যে এর মধ্যে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হোক না কেন সে এগুলোকে শোষণ করে নেবে। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেললাম কৃষ্ণকায় বস্তুটা কি। আশা করি কৃষ্ণকায় বস্তু সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু বিকিরণ ক্ষমতা নিয়ে একটু আলোচনা করব। বিকিরণ ক্ষমতা কি? তো আমি যদি যে কোনো একটা বস্তুর কথা চিন্তা করি, সাপোজ এটা এখন আমাদের যে কোনো একটা সারফেস বা তল, এখানে আমাদের আলোর প্রতিফলনের যে কন্ডিশন আছে, আলোক রশ্মি একটা পড়লে সে আবার প্রতিফলিত হয়ে চলে যায়। তাহলে এই যে আলোক রশ্মিটা আসতেছে চলে যাচ্ছে, মানে সে বিচ্ছুরিত হয়ে চলে যাচ্ছে আর কি। তো এরকমভাবে নট অনলি প্রতিফলন, যে কোনো ক্ষেত্রে কোনো একটা জায়গায় যদি আমরা আলো আপতিত করাই বা তাপের ক্ষেত্রে যদি আমরা বলি, যদি কোনো একটা জায়গায় আমাদের তাপের নিঃসরণ ঘটে বা বিকিরণ ঘটে, তাহলে কি পরিমাণ আলো বিকিরিত হচ্ছে, কতটুকু সময় বিকিরিত হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমাদের বিকিরণ ক্ষমতা। অর্থাৎ তাপ যে বিকিরণ পদ্ধতিতে পরিবাহিত হবে এটা কতটুকু সময়ে কি পরিমাণ তাপ বিকিরিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিকিরণ ক্ষমতা। তাহলে এখানে যদি আমরা সংজ্ঞাটা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা এমনভাবে বলতে পারি যে একক ক্ষেত্রফলের কোনো বস্তু থেকে একক সময়ে যে পরিমাণ কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য, অবশ্যই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে যে পরিমাণ আলো বিকিরিত হইতে পারে সেটাকে আমরা বলবো তার বিকিরণ ক্ষমতা। তো এই জিনিসগুলা মানে বিকিরণ ক্ষমতা, কৃষ্ণকায়া, এই বিষয়গুলো আমাদের সামনে একটু লাগবে, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে একটু যদি প্রয়োজন হয় তাহলে আরো একটু আলোচনা করব। তো এখন আমরা এই যে জিনিসগুলো দেখলাম এদের সাথে সম্পর্কযুক্ত একটা সূত্র দেখে ফেলবো, যে সূত্রটাকে আমরা ভিনের সরণ সূত্র নামে চিনে থাকি। তো চলো আমরা একটু সূত্রটা দেখে ফেলি। তাহলে আমরা এখন দেখব ভিনের সরণ সূত্র। তাহলে ভিন সাহেব আসলে এই সূত্রটাকে ব্যাখ্যা করতে যেয়া বিষয়টাকে তিনি এমনভাবে বলছে যে কোন একটা কৃষ্ণকায়া, অর্থাৎ এই যে কৃষ্ণকায়া, কোন একটা কৃষ্ণকায়া যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করতে পারে। কি বললাম? যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করতে পারে সেটা হবে এর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটা যদি কৃষ্ণকায়া হয় তাহলে এ তো তাপ বিকিরণ করতে পারবে, তার বিকিরণ করার ক্ষমতা আছে, তাহলে সে যেই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য সবচেয়ে বেশি পরিমাণ তাপ বিকিরণ করতে পারবে সেটা হবে এর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। আমরা যদি ধরে নেই যে এর যে তাপমাত্রা অর্থাৎ পরম তাপমাত্রা কি সেটা আমাদের একটু জানতে হবে। পরম তাপমাত্রা মূলত তেমন কিছু না, জাস্ট আমাদের যে ক্যালভিনে প্রকাশিত তাপমাত্রা এটাকেই বলা হয় পরম তাপমাত্রা। তাহলে এ যে পরিমাণ শক্তি বিকিরণ করবে সেটা হবে এর ব্যস্তানুপাতিক, কারণ পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক বলছি। আর আমরা ধরে নিলাম সে যে তরঙ্গ দৈর্ঘ্যে আলোক সেটা বিকিরণ করতেছে সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। এটা যেহেতু সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করবে সেই জন্য আমরা এটাকে ল্যামডা এম দ্বারা প্রকাশ করলাম। এবং ভিনের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যেহেতু এই তরঙ্গ দৈর্ঘ্যে সে যে পরিমাণ শক্তি বিকিরণ করবে বা তাপ বিকিরণ করবে সেটা আমাদের পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তো এই ব্যস্তানুপাতিক চিহ্নটাকে সমানুপাতিক চিহ্নটাকে সরানোর জন্য আমরা এখানে ব্যবহার করব একটা কনস্ট্যান্ট বি। এই যে বি পাইলাম এটা হচ্ছে আমাদের ভিনের ধ্রুবক। এই যে ভিনের সরণ সূত্র ছিল এটাকে আমরা বলে ফেলতে পারবো যে ভিনের ধ্রুবক বা ভিন ধ্রুবক যাকে বলে আর কি, এটা হচ্ছে আমাদের ভিনের ধ্রুবক। তো এইখান থেকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা এটা লিখে ফেলতে পারি ল্যামডা এম টি সমান বি। জাস্ট এই টিটাকে আমরা যদি হারগুণ করে বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে যাই যেটা হচ্ছে ল্যামডা এম টি সমান বি। এখান থেকে এই যে বি ভিনের সরণ ধ্রুবক যেটা বললাম, এই ভি এর একটা ফিক্সড ভ্যালু আছে যার মান 2.9 ইন্টু 10⁻³ মিটার ক্যালভিন। এই যে এটা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু রৈখিক সেজন্য মিটার, আর তাপমাত্রা একক যেহেতু পরম তাপমাত্রা সেজন্য ক্যালভিন, তাহলে মিটার ক্যালভিন। তাহলে আমাদের যে ভিনের সরণ ধ্রুবক বি, এই বি এর মান আসবে 2.9 ইন্টু 10⁻³ mk। তাহলে আমরা অলরেডি কিন্তু ভিনের সরণ ধ্রুবক অর্থাৎ ভিনের সরণ সূত্রটা অলরেডি পড়ে ফেলছি। ভিনের সরণ সূত্রটা কি বলতেছে আমি যদি আরো একবার একটু ব্যাখ্যা করি, কোন একটা কৃষ্ণকায়া যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ পরিমাণ তাপ বিকিরণ করতে পারবে সেটা হবে এর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে আমরা ধরে নিলাম ল্যামডা ম্যাক্স তরঙ্গ দৈর্ঘ্যে সে সর্বোচ্চ পরিমাণ তাপ বিকিরণ করতেছে এবং এর যে তাপমাত্রা সেটা হচ্ছে টি।
তাহলে ল্যামডা এম সমানুপাতিক 1/t। আর এখান থেকে সমানুপাতিক ধ্রুব চিহ্নটা উঠানোর জন্য আমরা বি ব্যবহার করলাম। এই বিটা হচ্ছে আমাদের ভিনের ধ্রুবক, আর এখান থেকে আমরা জাস্ট আর্গুন করে আমরা ফর্মুলা পাই গেলাম ল্যামডা এম টি সমান বি। এইখানে বি এর যে মান সেটা হচ্ছে 2.9 ইন্টু 10⁻³ mk। তাহলে আশা করি এই যে আমাদের ভিনের সরণ সূত্র সম্পর্কিত যে ফর্মুলাটা আমরা আইডেন্টিফাই করলাম এটা তোমরা সহজেই বুঝতে পারছো। এবং আরেকটু বিষয় বলে রাখি, এই অধ্যায়টি কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ একটা অধ্যায়, এবং এটা আমাদের শেষ করতেও খুব বেশি সময় লাগবে না। আমরা খুব অল্প সময়ের মধ্যেই জিনিসটা বুঝতে পারবো এবং শিখে ফেলতে পারবো। তাহলে এই ছিল আমাদের ভিনের সরণ সূত্র। এটা ব্যবহার করে আমরা সামনে ম্যাথ করবো অবশ্যই। তার আগে আমরা দেখে নেব আরও একটা সূত্র, যেটাকে বলা হয় স্টেফানের সূত্র। তো চলো আমরা এখন স্টেফানের সূত্রটা দেখে নিই। তাহলে আমরা এখন দেখে নেব স্টেফানের সূত্র। স্টেফানের সূত্র আমাদের এই যে কৃষ্ণকায় ছিল, কৃষ্ণকায়ের সাথে রিলেটেড। তবে এইখানে আমাদের আর তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না, আমি জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যটা মিশিয়ে দিচ্ছি। তাহলে এই যে আমাদের একটা কৃষ্ণকায়া, এই কৃষ্ণকায় থেকে সে কি পরিমাণ তাপ বিকিরণ করবে, এখন আমরা বের করে ফেলবো তাপের পরিমাণ। এর আগে আমরা বের করছিলাম যে তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটার সাথে তাপমাত্রার সম্পর্ক, আর এখন আমরা বের করবো যে সে কি পরিমাণ তাপ আসলে বিকিরণ করতেছে বা তার যে বিকিরণের হার সেটা সম্পর্কে আমরা এখন একটু কাজ করব। তাহলে আমরা কি বলতেছি যে কোন একটা কৃষ্ণকায়া, মানে আমরা বলতেছি বলতে স্টেফান সাহেব বলতেছে যে কোন একটা কৃষ্ণকায় থেকে যে পরিমাণ তাপ বিকিরিত হবে বা যে পরিমাণ তাপশক্তি বিকিরিত হবে সেটা আসবে এর পরম তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। অর্থাৎ সূত্রটাকে সে এমনভাবে বিশ্লেষণ করছে যে একক ক্ষেত্রফলে, এটা তো আমরা একটা কৃষ্ণকায় ধরে নিছি, আমরা ধরে নিলাম যে এই যে কৃষ্ণকায়ের যে ক্ষেত্রফল আছে এটা একক, অর্থাৎ 1 বর্গমিটার। আর এই যে সময় সেটা আমরা ধরে নিলাম যে সাপোজ 1 সেকেন্ড। তাহলে আমরা বলতেছি যে কোনো একটা কৃষ্ণকায়া একক ক্ষেত্রফলের উপর একক সময়ে যে পরিমাণ শক্তি বিকিরিত করবে সেটা হবে এর এই যে পরম তাপমাত্রা আছে বা এই যে তাপমাত্রা আছে এর তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। তো আমরা ধরে নিলাম সে যে পরিমাণ শক্তি বিকিরণ করতেছে সেটার পরিমাণ ই। যদি এরকম হয় তাহলে স্টেফানের সূত্র মতে আমরা লিখতে পারবো ই ইজ প্রপোর্শনাল টু T⁴। তাহলে এটা হচ্ছে এখানে আমাদের কি পরিমাণ তাপ সে বিকিরণ করতেছে সেটা, টিটা হচ্ছে এর তাপমাত্রা। আর এখানে স্টেফান সাহেব যেটা বলছে সেটা হচ্ছে এই ইটা হবে এই টি এর চতুর্থ ঘাতের সমানুপাতিক। অর্থাৎ আমাদের যেমন স্কোয়ার আছে, কিউব আছে, এটা হচ্ছে আমাদের চতুর্থ ঘাত T⁴। তো এইখানেও যদি আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ই সমান সিগমা T⁴। তো এই যে আমরা এখান থেকে সিগমাটা পাইলাম, এই সিগমাটাকে আবার বলা হয় স্টেফান ধ্রুবক। যেহেতু এখান থেকে আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাইয়া সিগমা ব্যবহার করছি, এই সিগমাটা যেহেতু কাজ করছে স্টেফান সাহেব, তার নাম অনুযায়ী এই ধ্রুবকটাকে বলা হয় স্টেফানের ধ্রুবক। আর এই স্টেফানের ধ্রুবকটারও একটা ফিক্সড ভ্যালু আছে। এই মানটা যদি আমরা দেখি তাহলে এই মানটাকে, অর্থাৎ এই যে আমাদের সিগমা, এই সিগমাটাকে লেখা হয় 5.67 ইন্টু 10⁻8। এটা আসবে আমাদের ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন ইনভার্স 4। তাহলে এখান থেকে আমরা আসলে এই সিগমার মানটাও দেখে গেলাম। এই যে স্টেফানের ধ্রুবক, এই স্টেফানের ধ্রুবক আসলে কি বলতেছে এটাও আমরা কিন্তু এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে কি বলতেছে দেখো, সিগমা সমান 5.67 ইন্টু 10⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন ইনভার্স 4। তাহলে এখান থেকে আমরা সিগমার একক সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম এবং তার মান সম্পর্কেও একটা ধারণা পেয়ে গেলাম। তো আসলে আমরা এই যে সূত্রটা আইডেন্টিফাই করছি বা যে সূত্রটা দেখছি, এই সূত্রটা বলছি একক ক্ষেত্রফলের জন্য এবং একক সময়ের জন্য। তো যদি এই ক্ষেত্রফলটা একক না হয়, তারপরে এই যে সময়টা যদি একক না হয়, এই যে কৃষ্ণকায় আমরা যেটা ধরছি এটা যদি আদর্শ কৃষ্ণকায় না হয়, অন্য কোনো বস্তু হয়, তাহলে এই সূত্রে কিন্তু আমরা একটু ভিন্ন রূপ পাবো। তো সেটি আমরা এখন একটু অ্যানালাইসিস করে দেখি বা বিশ্লেষণ করে দেখি যে আসলে বিষয়টা কি হতে চাচ্ছে। তো একটু খেয়াল করে দেখি যে আমরা বলছি একক ক্ষেত্রফলের উপর একক সময়ে একটা আদর্শ কৃষ্ণকায়া। তো এই যে আমি কিছুক্ষণ আগে তাপ বিকিরণের হার বলছিলাম না, যে তাপ বিকিরণ ক্ষমতা, সরি হার না, মানে তাপ বিকিরণ ক্ষমতা। তো তাপ বিকিরণ ক্ষমতাকে ই দ্বারা প্রকাশ করা হয়, সরি আপেক্ষিক বিকিরণ ক্ষমতাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো আপেক্ষিক বিকিরণ ক্ষমতা কি? আপেক্ষিক বিকিরণ ক্ষমতাটা হচ্ছে যে কোনো একটা কৃষ্ণকায় থেকে যে পরিমাণ তাপ বিকিরিত হবে একক সময়ে একক ক্ষেত্রফলের উপর থেকে অবশ্যই, আর আমাদের নর্মাল একটা বস্তু, যে কোনো একটা বস্তু একক ক্ষেত্রফলের উপর একক সময়ে যে পরিমাণ তাপ বিকিরণ করবে এদের যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের ই। তাহলে এটাকে আমরা বলবো কি আপেক্ষিক বিকিরণ ক্ষমতা। তাহলে এই যে ই বা আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, এটা আদর্শ যদি কৃষ্ণ বস্তু হয় তাহলে আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য ই এর মান আসবে আমাদের 1।
যদি আদর্শ কৃষ্ণকায়া হয় তাহলে তার মান আসবে 1, আর যদি এটা আদর্শ কৃষ্ণকায়া না হয় সেক্ষেত্রে এর মান কিন্তু পরিবর্তিত হইতে পারে। তাহলে আমরা এখন আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য দেখলাম যে এর মান আসলে 1 হয়, আর যদি বস্তুটা আদর্শ কৃষ্ণ বস্তু না হয় তাহলে তার এই যে আপেক্ষিক বিকিরণ ক্ষমতা এই ইটাকে আমরা যে কোনো বস্তুর জন্য যদি কাজ করি তাহলে লিখতে পারবো যে ই ইকুয়াল ই সিগমা টি টু দ্য পাওয়ার 4, কারণ এটা তো আমাদের আদর্শ কৃষ্ণ বস্তু না। আর যদি আমরা সূত্রের মধ্যে ইটাকে ব্যবহার করি আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য তো এর মান 1, তাহলে এর মান 1 বসাই দিলে কিন্তু আমরা আসলে এই ফর্মুলাটা পেয়েই যাব। তাহলে এটা হচ্ছে আসলে মূলত আমাদের মানটা বের করার কন্ডিশন। এখন আমরা যদি দেখি বলা হচ্ছে 1 সেকেন্ডে এবং 1 বর্গমিটারে। আমরা যদি ক্ষেত্রফলটা একক না ধরে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফলের জন্য 5 হোক 10 হোক বা যে কোনো প্রকার ক্ষেত্রফলের জন্য মানটা বের করতে চাই তাহলে কিন্তু আমাদের এই বিকিরণ ক্ষমতাটা আরও বেড়ে যাবে। কিভাবে বাড়বে? তখন আমরা এটাকে লিখতে পারবো ই সমান এ ই সিগমা টি টু দ্য পাওয়ার 4, অর্থাৎ আমরা যেই ক্ষেত্রফলের জন্য আমরা বিকিরণ ক্ষমতাটা বের করতে চাচ্ছি বা বিকিরণ তাপের মান বের করতে চাচ্ছি সেটাকে জাস্ট ক্ষেত্রফল দ্বারা গুণ করে দিলে হবে। অর্থাৎ আমরা তো ফার্স্টে এক ক্ষেত্রফলের জন্য বের করছি, এখন যদি এর ক্ষেত্রফল 5 হয় তাহলে 5 দ্বারা গুণ করে দেবো, যদি 10 হয় 10 দ্বারা গুণ করে দেবো। তো আলটিমেটলি আমরা আসলে ফর্মুলাটি এভাবে আইডেন্টিফাই করে ফেলতে পারি যে এ ই সিগমা টি টু দ্য পাওয়ার 4। এখন আমরা বলতেছিলাম যে এই সময়ের কথা যেটা আসলে 1 সেকেন্ডে প্রবাহিত তাপের পরিমাণ বা 1 সেকেন্ডে কি পরিমাণ তাপ প্রবাহ করতেছে তার মান। এখন আমাকে যদি বলা হয় যে 5 সেকেন্ড ধরে বা 5 ঘন্টা ধরে বা একটা নির্দিষ্ট সময় ধরে, তখন আমাদের কি হবে? সে যদি 1 সেকেন্ডে কিছু পরিমাণ তাপ বিকিরণ করে তাহলে সে 10 সেকেন্ড অবশ্যই আরও বেশি পরিমাণ তাপ বিকিরণ করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা আমরা ফাইনালি যেটা লিখতে পারবো সেটা হবে ই সমান এ ই সিগমা টি টু দ্য পাওয়ার 4 টি। তাহলে এই যে আমরা জিনিসটা পাইলাম এটাই হচ্ছে আমাদের মূলত ফাইনাল ফর্মুলা। এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম সেটারই মূল রূপ। তাহলে এখান থেকে আমরা দেখতেছি ই সমান এ ই সিগমা টি টু দ্য পাওয়ার 4 ইন্টু টি। এখানে কোনটা কি আমি যদি একটু পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে বিকিরিত তাপের পরিমাণ, এটা হচ্ছে ক্ষেত্রফল, সিগমাটা হচ্ছে এই যে ছোট হাতের ই এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বিকিরণ ক্ষমতা, এই সিগমাটা হচ্ছে স্টেফানের ধ্রুবক, এর মান আমরা লিখে রাখছি 5.67 ইন্টু 10⁻⁸। এইটিটা হচ্ছে আমাদের যে কৃষ্ণকায় ছিল সেই কৃষ্ণকায়ের তাপমাত্রা, আর এইটিটা হচ্ছে সময়ের পরিমাণ। এখন আমাদের কিন্তু মাঝে মাঝেই হার চাইতে পারে যে তাপ পরিবহনের হার নির্ণয় করো। এখন দেখো তাপ পরিবহনের হার মানে কি, যদি আমরা একক সময়ে কোনো কিছু বের করি সেটা কিন্তু আমাদের তাপ পরিবহনের হার। তো এখানে যদি কখনো একক সময় বলেই দেয় তাহলে আমরা কিন্তু এই টিটাকে চাইলেই আমরা বিষয়টাকে এভাবে লিখতে পারি, সূত্র কিন্তু এটাই। তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো টিটাকে যদি আমি এই পাশে পার করে দিই তাহলে লিখতে পারি ই বাই টি সমান এ ই সিগমা টি টু দ্য পাওয়ার 4। তাহলে এই যে ই বাই টি এখানে টি দ্বারা কি বোঝাচ্ছে আমরা সময় দ্বারা ভাগ। তাহলে আসলে মূলত কোনো কিছুকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি সেখান থেকে আমরা হারটা পেয়ে যাই। তাহলে এখান থেকে আমরা আসলে তাপ পরিবহনের হার পেয়ে যাব। আর যদি সময়ের পরিমাণ একক বলাই থাকে তাহলে তো এখানে এক বসায় দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, এটা থাকা না থাকা একই কথা। তাহলে আলটিমেটলি আসলে আমরা এটাই পেয়ে যাবো আর কি। তো এখান থেকে আমাদের তাপ পরিবহনের হারও বের করতে বলতে পারে, তাপের পরিমাণও বের করার কথা বলতে পারে। তো যদি তাপ বের করতে বলে তাপের একক কি জুল, তখন কিন্তু একক হয়ে যাবে আবার জুল। যখন হার বলবে তখন আবার টি চলে আসবে, তো তাপ পরিবহনের হার আবার কি, এটা আবার চলে আসবে ওয়াট, যেহেতু কাজের সাথে আমাদের শক্তির সাথে রিলেটেড তাপ শক্তি। তাহলে এইভাবে আসলে এই সূত্রটাকে বিশ্লেষণ করে আমরা অঙ্কগুলো করে ফেলবো। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা আসলে স্টেফানের সূত্রটা আইডেন্টিফাই করে ফেলতে পারছি। এখন আমরা এই জিনিসটাকে আরেকটু ভিন্নভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখো এই যে আমাদের কৃষ্ণকায়াটা, এটার জন্য তো আমরা এই ফর্মুলা আইডেন্টিফাই করলাম। এখন তোমার মাঝে মাঝে কিন্তু বলা থাকতে পারে যে কৃষ্ণকায়াটা আমাদের একটা সারফেস দ্বারা আবদ্ধ আছে, অর্থাৎ সে আশেপাশে একটা পরিবেশ দ্বারা বেষ্টিত আছে, এবং এই যে তার পরিবেশ বা তার যে কাভার বা সে যারা দ্বারা পরিবেষ্টিত আছে এটাকে যদি আমরা এর তাপমাত্রাকে যদি একটু নির্দেশ করি টি নটের মাধ্যমে, কি বললাম যে টিটা হচ্ছে অর্থাৎ এই যে ভিতরে যে আমরা একটা আয়তাকার ঘরে রেখে রাখছি এটা হচ্ছে আমাদের মূল কৃষ্ণকায়াটা, আর এর আশেপাশে যেটা দ্বারা সে পরিবেষ্টিত আছে সেটা হচ্ছে এই যে আমরা মেঘের মতো বা সার্কুলারভাবে যে জিনিসটা দিয়ে রাখছি সেটা, এর যে তাপমাত্রা সেটা হচ্ছে আমাদের টি নট। তাহলে এখানে টি এবং টি নট কি, টি হচ্ছে আমাদের কৃষ্ণকায়ের তাপমাত্রা আর টি নট হচ্ছে সেই যে পরিবেশ দ্বারা বেষ্টিত আছে সেই পরিবেশের তাপমাত্রা। যদি এখানে একটা জিনিস একটু জেনে রাখো, এখানে যদি টি ইজ গ্রেটার দেন টি নট হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এই যে কৃষ্ণকায় আছে কৃষ্ণকায় থেকে আমাদের এই যে পরিবেশ বা আশেপাশের যে পরিবেষ্টিত অবস্থানটা আছে তার মধ্যে তাপ বিকিরিত হবে। আর যদি কোনো কারণে টি নট ইজ গ্রেটার দেন টি হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এই পরিবেশ থেকে কৃষ্ণকায় তাপ শোষণ করে নেবে বা তার মধ্যে শক্তিটা চলে যাবে।
তাহলে এই বিকিরণটা বা এই তাপের পরিমাণটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করবে কার তাপমাত্রা বড়। যদি আমাদের কৃষ্ণকায়ের তাপমাত্রা বেশি হয় তাহলে সে তাপ বিকিরণ করবে, আর যদি পরিবেশের তাপমাত্রা বেশি হয়, তার আশেপাশে যে সারফেস আছে এর তাপমাত্রা যদি বেশি হয় তাহলে এই বস্তুটা তাপ বিকিরণ করবে। তো এরকম যদি দুইটা তাপমাত্রার ডিফারেন্স থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে আসলে কিভাবে লিখতে পারি, এইটাকে আমরা খুব সহজভাবে একটু উপস্থাপন করে ফেলতে পারি। আমি এই জায়গাটাকে একটু বেছে নিলাম। তো দেখো এটাকে আমরা আসলে এভাবে লিখে ফেলতে পারি যে যদি সে টি0 তাপমাত্রার একটা পরিবেশ দ্বারা বেষ্টিত থাকে তাহলে একেবারে টোটাল জিনিসটা হবে E ইজ প্রপোর্শনাল টু T⁴ মাইনাস T0 টু দ্য পাওয়ার 4। এই যে এখানে যেমন আমার তাপমাত্রা ছিল এখানেও সেই তাপমাত্রা, তবে তাপমাত্রার চতুর্থ ঘাতের পার্থক্যটা জাস্ট। তাহলে যদি আমি এই লাইনটাকে রিপ্লেস করি এটাকে লিখতে পারবো সমান জাস্ট সিগমা T⁴ মাইনাস T0 টু দ্য পাওয়ার 4। তাহলে একই জিনিস যদি আমি এইটার সাথে রিপ্লেস করি তাহলে ই সমান ই সিগমা T⁴ মাইনাস T0 টু দ্য পাওয়ার 4। যদি আমি এর সাথে রিপ্লেস করি তাহলে ই সমান এ ই সিগমা T⁴ মাইনাস T0 টু দ্য পাওয়ার 4। আর যদি আমি ফাইনালি এর সাথে রিপ্লেস করি তাহলে আমরা লিখে ফেলতে পারবো ই সমান এ ই সিগমা T⁴ মাইনাস T0 টু দ্য পাওয়ার 4। তাহলে এই হলো আমাদের আলটিমেট ফর্মুলাটা। আমরা এখন এই জিনিসটাকে একটু মিশিয়ে দিই তাহলে হয়তো অবস্থা একটু ক্লিয়ার হবে। তাহলে এই যে আমরা এখান থেকে বের করে ফেললাম মূলত সে কি পরিমাণ শক্তি বিকিরণ করবে। সরি, আমি এখানে হয়তো আমাদের যে তাপমাত্রাটা দেওয়া হয়নি, সময়টা দেওয়া হয়নি, এই হচ্ছে সময়। তাহলে আসলে এটা কিন্তু ভিন্ন কোনো রূপ না। আমরা যদি একটু খেয়াল করি, সে যদি আশেপাশের কোনো একটা পরিবেশ দ্বারা বেষ্টিত থাকে সেখানে জাস্ট আমরা টি এর জায়গায় টি মাইনাস টি নট, 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 যেহেতু চতুর্থ ঘাতের সমানুপাতিক আমরা চতুর্থ ঘাতের ডিফারেন্সগুলো নিয়ে কাজ করব। তবে এইখানে এই যে কিছুক্ষণ আগে আমি যে ডিসিশনটা দিয়ে রাখছিলাম, যদি টি ইজ গ্রেটার দেন টি নট হয় তাহলে আমরা এইভাবে লিখব, যদি কোনো কারণে টি নট ইজ গ্রেটার দেন টি হয় তাহলে ফর্মুলাটা কিন্তু হালকা একটু মডিফাই করতে হবে। সেটা হয়ে যাবে কি টি নট মাইনাস টি, টি নট মাইনাস টি, অর্থাৎ এইখানে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা আসবে জাস্ট তাপমাত্রার চতুর্থ ঘাতের পার্থক্যটা। এই যে তাপমাত্রা তাদের চতুর্থ ঘাত নিয়ে পার্থক্যটা ব্যবহার করবো, অর্থাৎ সবসময় বড়টা থেকে ছোটটা আমরা বাদ দেব। তাহলে আশা করি স্টেফানের যে সূত্রটা ছিল এটা তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। খুব সিম্পল এবং সহজ একটা জিনিস। এখন খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন আমি একটু এখানে দিয়ে রাখি। এই যে আমরা ফর্মুলা দেখলাম, আসলে এই ফর্মুলাটাকেই আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তাহলে কখন আমরা কিভাবে আসলে জিনিসটা নিয়ে কাজ করব? তো দেখো, তোমাদের যদি কখনো একক ক্ষেত্রফল বলা থাকে এ দেওয়া যে কথা না দেওয়া একই কথা। যদি আদর্শ কৃষ্ণ বস্তু দেওয়া থাকে এইটা দেওয়া যে কথা না দেওয়া একই কথা, সিগমাটা আমাদের সবসময় থাকবে। আর যদি আমাদের সময়ের পরিমাণ একক সময় বলা থাকে সেক্ষেত্রে টি দেওয়া আর না দেওয়া একই কথা। তো এই ক্ষেত্রে তোমরা আসলে জিনিসগুলো কিভাবে মেজার করবা, তো এর জন্য আমি একেবারে শর্টলি যদি বলে দিই, যদি একক কথাটা বলা থাকে সেটাকে অবশ্যই নেগলেক্ট করতে পারি বা তার মান আমরা এক বসাই দিতে পারি। আর যদি কোনো বিষয়ের কথা বলা একেবারেই না থাকে সেটাকে আমরা সূত্র থেকে নেগলেক্ট করে ফেলতে পারি। সাপোজ মনে করো যে এই যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের বিষয়টা আমাদের প্রশ্নে কোথাও কিছু বলাই নেই। এমন একটা কিছু বলা আছে যে কোনো একটা কৃষ্ণবস্তু, এটা আদর্শ কৃষ্ণবস্তু বলা থাকতে পারে বা তার কৃষ্ণকায়ের যে এর মান সেটা দেওয়া থাকতে পারে 0.5, 0.6 সামথিং লাইক দ্যাট দেওয়া থাকতে পারে। বলা হলো সে যদি 5 সেকেন্ডে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা পরিবহন করে বা তার যে তাপমাত্রা, যদি এটার সাপেক্ষে বলি তার তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় এবং সে যদি তার পরিবেশের সাপেক্ষে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বস্তু দ্বারা পরিবেষ্টিত থাকে তাহলে তার বিকিরিত তাপের পরিমাণ বের করো। আসলে এখানে আমার কিন্তু ক্ষেত্রফল কিছু বলা নাই। তাহলে যদি ক্ষেত্রফলের কোনো কিছু উল্লেখ করা না থাকে আমরা চাইলে এই ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করে ফেলতে পারি, অর্থাৎ আমরা সূত্রের মধ্যে এটাকে নিয়েই আসবো না, কারণ এর মান তো আমরা জানি না। তাহলে এইভাবে যখন যে বস্তুটার কথা উল্লেখ করা না থাকবে বা একক বা এই কথাটা বলা থাকবে তখন আমরা সেই জিনিসটার মান 1 বসাইতে পারবো অথবা নেগলেক্ট করে ফেলতে পারবো। তাহলে আশা করি এই অংশটুকু তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের স্টেফানের সূত্রটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে আমরা ফাইনাল একটা ফর্মুলা দেখে নেব যেটাকে বলা হবে নিউটনের শীতলীকরণ ফর্মুলা। এটা দেখার পরে আমাদের এই অধ্যায়ের থিওরিক্যাল আলোচনা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। খুবই ছোট একটা অধ্যায়, এবং খুবই সিম্পল একটা অধ্যায়। আমরা যখন ম্যাথ করবো তখন দেখবা বিষয়গুলো আরও খুবই সহজভাবে উপস্থাপন করতে পারবো বলে আশা করতেছি। তো চলো আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন দেখে নেব নিউটনের শীতলীকরণ সূত্র। তাহলে আমরা এখন আলোচনা করবো আসলে নিউটনের শীতলীকরণ সূত্র নিয়ে। তো নিউটন সাহেব আসলে সে এমন একজন বিজ্ঞানী, তার মনে হয় না যে আমাদের পদার্থবিজ্ঞানের এমন কোনো শাখা আছে যে জায়গায় তার বিচরণ নাই।
সে আমাদের লাইট সেকশন, হিট সেকশন, সাউন্ড সেকশন আর ভৌত সেকশনে তো আছেই। তো প্রত্যেকটা জায়গায় মোটামুটি তার বিচরণ আছে। তো এইখানে হিট সেকশনে আসা নিউটন সাহেব কোনো একটা বস্তুর তাপমাত্রার যে পরিবর্তনটা সেটা কিভাবে হয় এই রিলেটেড একটা সূত্র সে দিয়ে গেছে, এবং এটাকে তিনি এমনভাবে বিবৃত করছে যে কোনো একটা বস্তু সে যে তাপ হারায়, এই তাপটা সে কিভাবে হারাচ্ছে বা কতটুকু হারাচ্ছে বা কিভাবে আসলে হারাবে এটা কিভাবে ডিপেন্ড করে সেই বিষয়টা বলে গেছে। তো সে বলছে যে যদি এটা কোনো একটা বস্তু হয় এবং এর তাপমাত্রা যদি টি হয় এবং এর যে আশেপাশে যে তাপমাত্রা আছে সেটা সাপোজ আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম সেটা যদি টি নট হয়, তাহলে এদের একটা তাপমাত্রার পার্থক্য থাকবে। এবং আমরা এই ক্ষেত্রে ধরে নিলাম যে টি ইজ গ্রেটার দেন টি নট, তাহলে এইখানে আমরা যে তাপমাত্রার পার্থক্যটা পাবো সেটা আসবে টি মাইনাস টি নট। তো নিউটন সাহেব এইখানে আসলে যে জিনিসটা বলছে যে কোনো একটা বস্তু যেই হারে তাপটা হারায়, কি বলতেছে, তাপ পরিবহনের হার, মানে সে যে তাপটা বর্জন করবে বা তাপটা হারাবে, এই যে তাপ হারানোর যে হার, এটা এর আশেপাশে যে তাপমাত্রা আছে বা এর যে তাপমাত্রার যে পার্থক্য, পরিবেশের সাথে যে তাপমাত্রার পার্থক্য তার সমানুপাতিক। অর্থাৎ আমরা তো গৃহীত বা বর্জিত তাপকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে আমরা একটা ক্ষুদ্র তাপ নিতে পারি ডিকিউ। আর সে যেহেতু বলছে এই তাপ পরিবহনের হার, তাহলে আমরা ডিকিউ পরিমাণ তাপকে যদি ডিটি দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ একটা ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করে দিই, আমরা বলছিলাম যে কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করা মানে সেটা হচ্ছে আমাদের হার। তাহলে আমরা এই ক্ষুদ্র পরিমাণ তাপকে, এই ক্ষুদ্র পরিমাণ তাপটা কতটুকু সময়ের মধ্যে পরিবর্তিত হচ্ছে সেটা দ্বারা যদি ভাগ করে দিই, কি পরিমাণ তাপ কতটুকু সময় প্রবাহিত হচ্ছে এটা যদি আমরা বের করি, এটাকে আমরা বলতে পারবো তাপ পরিবহনের হার বা তাপ বর্জনের হার। তাহলে এখানে সে যে পরিমাণ তাপ পরিবহন করবে বা বিকিরণ করবে সেই বিকিরণের হার আসবে এই যে তার যে আশেপাশে যে তাপমাত্রা আছে বা তাপমাত্রার যে পার্থক্য আছে এর সমানুপাতিক, অর্থাৎ এত টি মাইনাস টি নট। তো এই যে তাপটা এটা যেহেতু বিকীর্ণ তাপ বা বর্জিত তাপ, সেই জন্য এর সামনে আমরা একটা মাইনাস ব্যবহার করি। অর্থাৎ নিউটন সাহেব সূত্রটা এমনভাবে বিশ্লেষণ করে গেছে যে যদি কোনো একটা কৃষ্ণকায়া বা কোনো একটা বস্তু তাপ বিকিরণ করে, তাহলে সে যে পরিমাণ তাপ বিকিরণ করবে বা তার যে তাপ বিকিরণ করার যে হার, এটা আসবে এই বস্তুটা যে পরিবেশের মধ্যে আছে তাদের মধ্যে তাপমাত্রার যে পার্থক্য তার সমানুপাতিক। তো আসলে এইটাকে বিশ্লেষণ করে আমরা আরও বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা সেই জিনিসগুলো আর বের করবো না। আমাদের এখান থেকে যে জিনিসটা মূলত লাগে সেটাকে আমি একটু ম্যাথমেটিক্যালি যে জিনিসটা আমাদের লাগবে বা আমরা সলিউশন করার জন্য যে জিনিসটা লাগবে সেটাকে যদি একটু বিশ্লেষণ করে বলি, তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে প্রতিটি বস্তুর তাপ বিকিরণের হার, প্রতিটি বস্তুর তাপ বিকিরণের হার, বিকিরণের হার সমান। তাহলে নিউটনের শীতলীকরণ সূত্রের আলটিমেট যে ফর্মুলাটা বা যে ডিসিশনটা সেটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। ম্যাথমেটিক্যালি আমরা এটাই ব্যবহার করব যে প্রতিটা বস্তুর তাপ বিকিরণের হার সমান হবে। অর্থাৎ আমি যদি তোমাদের একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আমি বললাম যে এটা হচ্ছে আমাদের কোনো একটা পাত্র, মানে বিকার বা ক্যালোরিমিটার যাই চিন্তা করো। তাহলে এইখানে আমি ফার্স্টে কি করব, পানি নেব। সাপোজ আমি এখানে পানি নিলাম এবং এই পানির তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস সাপোজ। তাহলে এইখানে যদি আমি পানিটাকে কিছুক্ষণ রেখে দেই এবং এর তাপমাত্রাটাকে যদি আমি একটু কমানোর জন্য কোনো একটা কাজে ব্যবহার করি, ধরে নিলাম যে তার তাপমাত্রা কোনো একটা সময় এসে 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তাহলে এই যে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে সে 20 ডিগ্রি সেলসিয়াসের নামলো, তার অবশ্যই সময় লাগবে একটা নির্দিষ্ট পরিমাণ সময়। আমরা ধরে নিতে পারি এটা T1 সময় সাপোজ। তাহলে এইখানে সে যে পরিমাণ তাপ হারাচ্ছে বা তাপের যে তার পার্থক্য ঘটতেছে 30 ডিগ্রি সেলসিয়াস, এর জন্য তার একটা বর্জিত তাপ আমরা বের করতে পারবো। ওই যে আমরা শিখে আসছি কিউ সমান ms ডেল থিটা, তার মাধ্যমে ম্যাথমেটিক্যালি আমরা ব্যবহার করব। তো সেই ডিকিউটাকে কি পরিমাণ সময় এই তাপটা সে বর্জন করছে বা তাদের পার্থক্যটা ঘটিত হয়েছে সেটা দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা তাপ বর্জনের হার বা তাপ পরিবহনের হারটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা তরল নিয়েও আমরা কাজ করতে পারি। সাপোজ আমরা এখানে এটা জাস্ট ওয়াটার নিয়ে কাজ করছি, আমরা বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের পানি। তো এখন কাজ হচ্ছে এই পানির তাপমাত্রা 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে যদি T1 সময় লাগে, এখান থেকে আমাকে আগে তার তাপ বর্জনের হারটা আমাকে বের করতে হবে। তারপরে আমার কাজ হচ্ছে এই যে পানি ছিল এই পানিটাকে রিমুভ করে এখানে আমরা অন্য একটা তরল রাখবো। সাপোজ এটাকে আমরা বলতে পারি মিল্ক, দুধ, বা এখানে তোমরা কেরোসিন, তারপিন বা যে কোনো প্রকার একটা লিকুইড নিয়ে কাজ করতে পারো, যে অন্য একটা তরল পদার্থ এখানে রাখা হলো। তো সেই তরল পদার্থের তাপমাত্রা 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করার জন্য একই পরিমাণ সময় লাগবে? অবশ্যই একই পরিমাণ সময় লাগবে না। এটা বস্তুর যে আপেক্ষিক তাপ আছে তার আপেক্ষিক তাপের উপর ডিপেন্ড করবে, তার পরিবেশের উপর ডিপেন্ড করবে। তো এই যে বস্তুটা আছে
এখন যেটা বললাম যে এই বস্তুর মধ্যে বা এই পাত্রটার মধ্যে আমি যে বস্তুটা রাখছি সেটা হচ্ছে মিল্ক বা যে কোনো একটা তরল। তাহলে এই তরলের তাপমাত্রা 50 থেকে 20 ডিগ্রি নামাইতে তার যে সময়ের পরিমাণ সেটা হচ্ছে T2। তাহলে এইখান থেকে সে কি পরিমাণ বা কি হারে তাপটা বর্জন করতেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো জাস্ট dQ/T, যেটা dQ/T। তাহলে এখান থেকে আমরা dQ/T টা আসলে বের করবো বা বের করে ফেলতে পারবো। তারপরে এই যে কিছুক্ষণ আগে বের করলাম dQ/T1, এখান থেকে বের করলাম dQ/T2। কি বললাম যে প্রথমটা ছিল সাপোজ dQ1/T1, এটা ছোট হাতের টি, আর পরবর্তীটা হচ্ছে আমাদের dQ2/T2। তাহলে এই দুইটা সবসময় আমাদের সমান হবে। এটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্রের গাণিতিক ফরম্যাট বা মূল ডিসিশন। এই ডিসিশনটা ব্যবহার করে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো করব। তবে এইখানে আমি তোমাদের আরো একটা জিনিস একটু বলে রাখি যাতে ম্যাথ করতে গেলে বিষয়টা একটু ক্লিয়ার লাগে বা সহজ লাগে। আমরা যখন কোন একটা পাত্রের মধ্যে কোন একটা তরল পদার্থ রাখি তখন কিন্তু এই তরল পদার্থের তাপমাত্রা এবং পাত্রের তাপমাত্রা সেম হয়ে যায়। হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে, খুবই নগণ্য একটা সময় মানটা সেম হয়ে যায়। অর্থাৎ তরলের যে তাপমাত্রা বা পানির যে তাপমাত্রা এইটা এবং আমাদের যে পাত্রটা রাখি আমরা বিকার বলি বা ক্যালোরিমিটার বলি, এর তাপমাত্রাটা সেম হয়ে যায়। অর্থাৎ আমাদের পানি বা তরল যখন তাপমাত্রা 50 থেকে 20 ডিগ্রিতে নামবে তখন কিন্তু সেম উপায়ে আমাদের এই যে পাত্রটা আছে পাত্রটাও তাপ এই 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে নামবে এবং সময় লাগবে। আমি এখানে যে সময়টা ব্যবহার করব যে বস্তুর জন্য যে সময় সেই সময়টা, জাস্ট তার এখানে ডিফারেন্স যেটা হতে পারে সেটা হচ্ছে তার আপেক্ষিক তাপটা কত। তাহলে এই সাপেক্ষে আমরা আসলে এই কাজগুলো করব বা ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো করব। তো আশা করি আমরা এই নিউটনের যে শীতলীকরণ সূত্র ছিল এই নিউটনের শীতলীকরণ সূত্রটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। যদি এই নিউটনের শীতলীকরণ সূত্র সহ আমরা আজকে যে যে জিনিসগুলো আসলে আলোচনা করছি, আমরা আজকে কি কি আলোচনা করলাম? আমরা ফার্স্ট আলোচনা করছি ভিনের সরণ সূত্র, তারপরে আমরা আলোচনা করছি স্টেফানের সূত্র, আর ফাইনালি আমরা দেখলাম নিউটনের শীতলীকরণ সূত্র। তো এই তিনটা কনসেপ্ট বা এই তিনটা সূত্র যদি আসলে তোমরা বুঝে থাকো তাহলে খুব সহজেই এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথ তোমরা করে ফেলতে পারবে। ম্যাক্সিমাম ম্যাথ বলতে সবগুলোই পারার কথা বা পেরে যাবে। তো আজকের আলোচনা বা আজকের যে লেকচার সূচি সেটা মূলত এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, কারণ আজকে আলোচনা করার মতো আসলে তেমন কিছু নাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। হয়তো নেক্সট ক্লাসে আমরা চলে আসবো আমাদের যে তাপ বিকিরণের যে ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো আছে বা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করার জন্য। তাহলে অবশ্যই নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।